ইশরাক সাহেব যেটা বলছেন ওনাকে আরেকটু তথ্য আহরণ করে বললে হয়তো ভালো হতো। কারণ এখানে যে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি উঠেছে, দাবিটা কিন্তু এনসিপির পক্ষ থেকে আসেনি। এনসিপি সুস্পষ্টভাবে যখন ঐকমত্য কমিশনের বিতর্কের আগেই উচ্চকক্ষের ধারণা প্রথম আলোচিত হয়, তখন উচ্চকক্ষের যেই আসন সেটা পিআর পদ্ধতির মাধ্যমে নির্ধারণের প্রস্তাব দিয়েছে। এবং এখন পর্যন্ত উচ্চকক্ষ নিয়ে আপনার বিএনপি এবং বিএনপির সমমনা কয়েকটি দলের বাইরে বাকি সবাই একটা বিষয়ে একমত, ঐকমত্য কমিশনও একমত। যদি উচ্চকক্ষ হতেই হয় এবং উচ্চকক্ষ যদি যেই পারপাসে উচ্চকক্ষ গঠিত হবে, যেমন বাংলাদেশের জরুরি অবস্থা, তারপর বাংলাদেশে আপনার যুদ্ধ ডিক্লেয়ার করা, সংবিধানের মৌলিক সংশোধন, যে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চকক্ষে আলোচিত হবে এবং উচ্চকক্ষের আপনার পরামর্শ পারমিশন ছাড়া এইগুলো চেঞ্জ করা যাবে না। তখন উচ্চকক্ষটা যদি নিম্নকক্ষের মতোই, নিম্নকক্ষ যেভাবে আপনার আমরা যেটা দেখি যে একটা আসন থেকে নির্বাচিত হয়ে এসেছেন তাদেরই আপনার প্রতিনিধিত্ব থাকেন, কিন্তু একই আসনে হয়তো বা 10,000 5,000 ভোটের ব্যবধানে আরেকজন হেরে গিয়েছেন, তিনি পুরোপুরি সিস্টেম থেকে আউট হয়ে যায়। এবং আমাদের যেই আমরা গণতন্ত্র চর্চা করছি, ওয়েস্টমিনিস্টার আপনার ডেমোক্রেসি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় দুর্বলতা এটাও যে আমাদের যারা এখানে নির্বাচনে হেরে যায় তারা আসলে পুরো আপনার পদ্ধতি থেকে অথবা টেবিল থেকে আপনার ছিটকে পড়ে, তাদের আসলে কোথাও কোনো অংশগ্রহণ থাকে না। তো সেক্ষেত্রে নিম্নকক্ষের একটা দুর্বলতা আছে, কিন্তু আমরা কিন্তু পরিস্থিতি বিবেচনাপূর্বক এবং আমাদের গণতন্ত্র যেহেতু এখানে সুসংহত হয়নি, তো সেই প্রেক্ষিতে কিন্তু আমরা নিম্নকক্ষে বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছি। কিন্তু উচ্চকক্ষ যদি হতে হয়, কার্যকর উচ্চকক্ষ আপনার এই যে পিআর ছাড়া যদি গঠিত হয়, তাহলে উচ্চকক্ষটা মূলত নিম্নকক্ষের একটা এক্সটেনশন অথবা একটা রেপ্লিকা হবে। যদি সেটা হয় তাহলে উচ্চকক্ষ নিম্নকক্ষের মধ্যে তো কোনো তফাৎ নেই। নিম্নকক্ষে যারা সংখ্যাগরিষ্ঠ থাকবে উচ্চকক্ষে তারাই সংখ্যাগরিষ্ঠ থাকবে। নিম্নকক্ষে আপনার উচ্চকক্ষের কোনো আলাদা কোনো ভ্যালু অ্যাড করবে না। সিস্টেমটা কি আসলে কি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কিনা, সেই প্রশ্নটি বা চক্রান্ত কিনা, সেই প্রশ্নটি বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলা হচ্ছে। না, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। বিএনপি যেটা সাদাত ভাই স্পষ্ট করে বললেন যে অভ্যুত্থানের পর বিএনপিকে অফার করা হয়েছিল জাতীয় সরকারে অংশগ্রহণ করলে হয়তোবা বিএনপি এবং অন্যান্য দলগুলোর মধ্যে এখনকার যে অনৈক্য তৈরি হচ্ছে অনেকটাই হয়তো এড়ানো যেত। তো কিন্তু সেই জায়গাটা যেহেতু হয় নাই, না হওয়ার পিছনে বিএনপির কারণটাই স্পষ্ট যে তারা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে চায় এবং একটা মেনলি ট্যাক্সই যে আপনার প্রাতিষ্ঠানিক পরিচালনার যে ভিত্তি সেটাতে যেতে চায়। সে ট্যাক্সই বলতে এটা বলছে কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট তো আসলে এটা কোনো রাজনৈতিক দলই আসলে ইন্টারিম গভর্নমেন্টের অংশ হতে চাইবে না, পৃথিবীর কোনো দেশে হয় না এটা। ইন্টারিম গভর্নমেন্ট আপনার একটা বিশেষ ব্যবস্থায় যারা অরাজনৈতিক শক্তি তাদের হাতেই থাকে, তারা রাজনৈতিক শক্তিকে আপনার একটা প্যাসেজ তৈরি করে দেয় যে যেভাবে রাজনৈতিক শক্তিগুলো আবার আপনার একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ পরিচালনা করতে পারে। তো এখন যেটা হয়েছে নির্বাচন পেছানোর ক্ষেত্রে দেখেন যে ইশরাক সাহেব যেটা বললেন যে আমাদের দেশের কোনো অংশেই হয়তো বা আমাদের এককভাবে জিতে আসার কোনো আসনের সম্ভাবনা নেই। তো সম্ভাবনা নেই কিংবা আছে আমরা কিন্তু এটা নিয়ে এখন ভাবছি না। আমরা এখন ভাবছি যে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান ঘটে গিয়েছে, গণঅভ্যুত্থানের মানুষের কিছু চাওয়া ছিল, মানুষ আসলে কি চায় নাই সেই জিনিসটা গণঅভ্যুত্থানে আপনি দেখবেন দেয়ালে দেয়ালে মানুষ ঘোষণা করে দিয়ে গিয়েছে, তরুণ প্রজন্ম তাদের আপনার প্রত্যাশার কথা ব্যক্ত করে গিয়েছে। এখন এগুলো বেসিক যেই আপনার সংস্কারের জায়গাটা, হ্যাঁ, ইভেন আমরা সংস্কার নিয়েও কিন্তু অনেক তর্ক হচ্ছে, সংস্কার কোন জায়গাগুলো আমরা এখন নেব, কোন জায়গা নিব না, কিংবা পরে নির্বাচনকে সংস্কারের পরে হবে নাকি নির্বাচনটা হয়ে যাবে সংস্কারগুলো পরবর্তী সংসদে রেটিফাই করার পর বাস্তবায়ন করা হবে। এই প্রেক্ষিতে আমরা একটা বিষয় বলতে পারি যে আমরা নির্বাচন পেছানোর সাথে আমাদের কখনোই আমাদের কোনো এজেন্ডা ছিল না। আমাদের এজেন্ডা এখনও ক্লিয়ার যে আমরা সুস্পষ্ট বিচার। দেখেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার মূল কারণ কি? লালবাগের ছাত্রলীগ নেতা গোপালগঞ্জে গিয়ে অস্ত্রসহ আপনার সেখানে তাকে দেখা গিয়েছে। জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি গোপালগঞ্জে অস্ত্র হাতে আমাদেরকে হামলা করেছে। কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের আপনার নেতৃত্ব ওখানে দেখা গিয়েছে। তার মানে গোপালগঞ্জটা হয়ে গিয়েছে সারা দেশে যারা আওয়ামী লীগের দেশের বাইরে যেতে পারেনি যে সন্ত্রাসীরা, তারা এখানে গিয়ে গোপালগঞ্জে অবস্থান নিয়েছে। এমন আমাদের কাছে খবর এসেছে, আমরা গোপালগঞ্জবাসীর কাছ থেকে জেনেছি যে শেখ মুজিবুর রহমানের মাজার ঘিরে সেখানে রেসিডেন্সিয়াল ব্যবস্থা আছে এবং সেখানে স্বাভাবিকভাবেই মাজারে তো পুলিশ কিংবা নিরাপত্তা ব্যবস্থা যাবে না, সেটা একটা অলিখিত ক্যান্টনমেন্ট হয়ে গিয়েছে। তো এই যে জায়গাটা হয়েছে, তো আপনি যদি বিচার সত্যিকার অর্থে দৃশ্যমান যদি বিচার হতো,
হ্যাঁ, তখন কিন্তু আপনি এই অবস্থা দেখতে পেতেন না। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না। আমরা বলছি যে ভাই যেটা বললেন যে হ্যাঁ আমাদের অনেকে বলছে প্রিপারেশন ছিল না, কিন্তু একটা জেলায় আপনি হয়তোবা অন্যান্য জায়গা থেকে আমাদের একটু কনসার্ন বেশি ছিল যে আমরা গোপালগঞ্জে যাচ্ছি। গোপালগঞ্জ যেহেতু আওয়ামী লীগের দুর্গ এবং পৃথিবীর সব দেশেই স্বৈরশাসকদের একটা নিজস্ব বলয় থাকে, মানুষগুলোকে তারা গত 15 বছরে পেলে পুষে তৈরি করেছে তাদের পক্ষে যে কোনোভাবেই আপনার দাঁড়ানোর জন্য। কিন্তু এটা এমন না যে ওখানে যাওয়াটা আমাদের জন্য অন্যায় হয়ে গেছে, পাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, ইভেন জায়গাটায় আমরা গিয়েছি, এটার মাধ্যমে স্পষ্ট হয়েছে জাতির সামনে যে বাংলাদেশে যদি সত্যিকার অর্থেই এই ফ্যাসিস্টদের সুবিচার না করা যায়, সুবিচার বলতে বলছে একটা জাস্টিস এনশিওর না করা যায়, তখন কিন্তু কেউ নিরাপদ না। গোপালগঞ্জে কি বিএনপি নিরাপদ কিংবা সেখানে জামাত ইসলাম নিরাপদ? তো স্পষ্ট চোখের সামনে দেখিয়ে দিয়েছে। আর একটা বিষয়, কক্সবাজারে যে হামলার ঘটনা ঘটেছে, তো এটা কিন্তু গোপালগঞ্জের সাথে এটা তুলনীয় নয়। হ্যাঁ, তবে এটার একটা আলাদা ডাইমেনশন আছে। যেমন নাহিদ যেটা বলেছেন যে নাসির যে কথাটা বলেছে, হয়তোবা যদি ওইটা কথার মধ্যেই থাকতো তখন হয়তোবা আমরাই বলতাম যে নাসির কেন এটা আপনি এটা বলতে গেলেন, এটা হয়তোবা এই মুহূর্তে দরকার ছিল না। বিশেষ করে সালাউদ্দিন সাহেব এখন বিএনপির পলিসি মেকিং এ খুব গুরুত্বপূর্ণ অবস্থায় আছেন। কিন্তু দেখা গেল কি ওখানকার সমাবেশ শেষ করে আমরা মানে সালাউদ্দিন সাহেবের বাড়ির মানে যে চকরিয়া পার হওয়ার আগেই সমাবেশস্থল পুরোপুরি ভাঙচুর, সেখানে সব পোস্টার নামানো এবং সেখানে অনেকভাবে আপনার মানুষটা রাস্তা নেমে এসেছে। ইভেন সালাউদ্দিন সাহেবের বাড়ির সামনে যে ঘটনা ঘটেছে, উনি ঢাকায় যেটা বলেছেন, উনি তাদেরকে আন্দোলন করতে বলেছেন, বাট নিরাপদে যাতে তারা আসতে পারে সেই কথাটা উনি বলে দিয়েছেন। এটার মাধ্যমে স্পষ্ট যে ওই এলাকায় সালাউদ্দিন সাহেবের একটা বড় আপনার প্রভাব তৈরি হয়েছে এবং এই প্রভাবটা শুধুমাত্র বলছেন যে গডফাদার না, আমরা আবারও বলছি, দেখেন গডফাদার হয়ে ওঠা একটা প্রক্রিয়া, কিন্তু শুরুটা হয় এভাবেই। বাট স্টিল আমি সালাউদ্দিন সাহেবকে বলতে চাই না যে উনি যেটা বলেছেন তার বিরুদ্ধে সঠিকই বলেছেন, বাট যদি ওনার নেতাকর্মীরা এই ঘটনাটাকে রেসপন্সটাকে এভাবে করে, যেমন আমরা কিন্তু সারা দেশেই আমরা মানে এমন কোনো জায়গা নেই যেখানে সমাবেশ বন্ধ করতে হয়েছে। গোপালগঞ্জে কিন্তু আমরা সফলভাবে সমাবেশ করে এসেছি। গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমাদের নেতারা কিন্তু সেখানে মুজিববাদ, মুর্দাবাদ, বাংলাদেশের ইতিহাস রচনা করে এসেছে। কিন্তু সালাউদ্দিন সাহেবের বাড়ির সামনে আমাদের মঞ্চটা নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সমাবেশটা করতে পারি নাই। কারণ আমাদের যদি আপনি ইমোশনের দিকে তাকান, অথবা আমরা যেটা কাজে নেমেছি, কাজের ক্ষেত্রে আমাদের যদি সাকসেস মানে কিংবা ফেলিউর দিকে তাকান, যে আমরা কিন্তু ফেল করেছি সালাউদ্দিন সাহেবের বাড়ির সামনে। ইভেন পেকুয়াতে যেই শহীদ ওয়াসিম আকরাম উনি মারা গিয়েছিলেন, ওনার যে কবর জিয়ারতের আমাদের শিডিউল ছিল আপনার গত পরশুদিন রাতে, আমরা কিন্তু স্বাভাবিকভাবে নিরাপত্তার কনসার্নের কারণে সেখানে যেতে পারিনি। পরবর্তী গতকাল আমাদের সেখানে আপনার দিনের বেলা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সেখানে আমাদের নেতাকর্মীরা গিয়ে ওনার কবর জিয়ারত করে এসেছে, যেটা সালাউদ্দিন সাহেবের বাড়ির কাছে। তো এই বিষয়গুলো আমরা বলতে চাই যে মানে আমরা মানলাম যে আসলে সেখানে তার তেমন কোনো আপনার গডফাদারিও কিংবা স্টাইল নাই, কিন্তু এই যে জনতা যেটা আপনার আগে যেভাবে আওয়ামী লীগকে এই ধরনের স্থানীয় জনগণ বিভিন্নভাবে আপনার ব্ল্যাঙ্ক চেক দেয় যে নেতা বললে সব করে ফেলতে পারবে, এখনও কিন্তু এই জিনিসটা পরিলক্ষিত হচ্ছে। তো এই যে পরিলক্ষিত হচ্ছে, এটার মাধ্যমে আপনি চিন্তা করেন যে যদি সালাউদ্দিন সাহেবকে এই কথা বলার কারণে সেক্ষেত্রে জনগণ আপনার গাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতে, মানে যেটা হয়েছে যে আমাদের তো ওই জায়গাটা আর্মিদের মাধ্যমে পার করতে হয়েছে, পরবর্তীতে নির্বাচন বলেন কিংবা মানে ফিউচার দিনগুলো কি আমাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে না? তো এটা ভ্যালিড। যেমন তবে আমরা কখনোই গোপালগঞ্জের ইনসিডেন্টের সাথে চকুরের ইনসিডেন্ট মিলাতে চাচ্ছি না। হ্যাঁ, তবে এটাকেও মাথায় রাখতে হবে যে একটা দলের মধ্যে, বিএনপির মধ্যে যেরকম অনেকে আছে যাদের কথার দায় বিএনপি নেয় না, হ্যাঁ, বিএনপি অথবা নীরব থাকে। এনসিপির মধ্যে, এনসিপির তো 10 জন কথা বলে, 20 জন কথা বলে, আপনি 19 জনের তো নিয়ে আপনার কোনো কনসার্ন নাই, আপনি মেনে নিচ্ছেন যে ওকে ফাইন। তো 1-2 জন তো মাঝে মাঝে যদি কথা বলে, এটা কি আপনি প্রধানতম ধরে জাতীয় ঐক্যের ক্ষেত্রে বিনষ্ট হয়ে যাচ্ছে? এই অ্যাসেসমেন্টটা আমাদেরকে পুনর্বিবেচনা করতে হবে। জি।